আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, শুভেচ্ছা সহ প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি সংলাপে। দর্শক, আপনারা জানেন যে আমরা মাই টিভি সংলাপে সমসাময়িক বিষয় নিয়ে কথা বলি। আজ আমরা কথা বলবো আলোচনার বিষয়ে মধ্যপ্রাচ্যে আগুন টালমাটাল বিশ্ব। স্টুডিওতে উপস্থিত রয়েছেন, পরিচয় করে দিচ্ছি, ডান পাশে রয়েছেন লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত হাসিনুর রহমান বীর প্রতীক। স্বাগত জানাচ্ছি হাসিন ভাই আপনাকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমন্ত্রণ দেওয়ার জন্য। জি, হাসিন ভাই নিরাপত্তা বিশ্লেষক, আপনারা জানেন দর্শক। এবং বাঁ পাশে রয়েছেন শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক চেয়ারম্যান ডক্টর সাবের আহমেদ চৌধুরী। আপনাকে স্বাগত জানাচ্ছি। ডক্টর সাবের, আপনাকে দিয়ে শুরু করি। আমরা শিরোনাম দিয়েছি মধ্যপ্রাচ্যে আগুন টালমাটাল বিশ্ব। আমাদের বিশ্বই টালমাটাল, এই জায়গাটি কি আমরা এখনই বলতে পারি, নাকি মধ্যপ্রাচ্যেই আগুনটি শুধু রয়ে গেছে? ধন্যবাদ। আসলে টালমাটাল তো বলাই যায়, কারণ শুধুমাত্র এই ঘটনা না, এর পূর্বেও আমরা একের পর এক যে ঘটনাগুলো দেখছি, তাতে বিশ্বের শান্তি অবস্থা খুব কম জায়গাতেই বিরাজ করছে। আমরা সিরিয়ার কথা যদি বলি, আফগানিস্তানের কথা বলি, কিছুদিন আগে আমরা যেই ভারত পাকিস্তানের অবস্থাটা দেখলাম, গাজা ইসরায়েল তো লেগেই আছে, এছাড়া হামাস হিজবুল্লাহ সহ এই যে সার্বিক পরিস্থিতিটা সারা বিশ্বব্যাপী, তো সেখানে তো আমরা বিশ্ব খুব ভালো আছে বলতে পারি না। এছাড়া রাশিয়া ইউক্রেন তো রয়েছে। এখন এই যে পরিস্থিতি, আপনার বর্তমান বিশ্বে গ্লোবালি আমরা কানেক্টেড, একের সাথে আরেকে যুক্ত থাকে। তো যখন আমার অর্থনীতির উপর চাপ পড়ছে, যখন বিভিন্নভাবে আমি বাধাগ্রস্ত ক্ষতিগ্রস্ত হচ্ছি, ইম্প্যাক্টটা তো সবার উপরেই যায়। ফলে সেই সিচুয়েশনটা তো ছিল। এখন এইখানে এটাকে একদম এক্সট্রিম একটা লেভেলে নিয়ে গেছে এই বর্তমানের যে ঘটনাটা। এখানে সবচাইতে আলোচনা বা চিন্তার বিষয় হলো যে ইউএস এর কি এমন প্রয়োজন পড়লো যে এই ধরনের একটা অ্যাটাক এসে হঠাৎ করে গেল। ট্রাম্প প্রশাসন, যখন ট্রাম্প ক্ষমতা নিচ্ছিলেন, একটা ভিন্ন ধরনের মাত্রা কথা, আমরা সবাই খুব একটু চমৎকৃত হচ্ছিলাম যে উনি বলছেন যে যুদ্ধবিরতি প্রয়োজন, মনে হচ্ছে যে সারা বিশ্বে শান্তির সুবাতাস বয়ে যাবে, ইউএসএ শুধুমাত্র তার ভেতরের ঘরের খবরই রাখবে এবং সেগুলি নিয়ে সে ব্যস্ত থাকবে। সে, আমরা দেখেছি জেলেনস্কির সাথে মিটিং করেছে, খুব উচ্চবাচ্য অবস্থা, যে কোনোভাবে রাশিয়ার সাথে ইউক্রেনের যুদ্ধবিরতি করা যায় কিনা। তারপরে ভাবছিলাম যে একের পর এক হয়তো অন্য জায়গাগুলোতে সেই পদক্ষেপগুলো আসবে। কিন্তু তারপর আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে ইউক্রেন রাশিয়ার শান্তি আলোচনার কিছুই হলো না, বরঞ্চ ইসরায়েলকে সাথে নিয়ে ট্রাম্প বা ইউএসএ এই ধরনের একটা আক্রমণ করে বসলো, যেটা বলবো যে খুবই অনভিপ্রেত। কারণ আপনার বিনা উস্কানিতে, বিনা কারণে এই ধরনের একটা দেশের উপর আক্রমণ করা, যেখানে সবচাইতে ইম্পর্ট্যান্ট হচ্ছে যে আমরা বেশ কিছু দিন ধরে, বিশেষ করে এই বছরে দেখছি যে কেমন যেন একটা পিস টকের আলোচনার কথা হয়, আলোচনার টেবিলে বসার মতো একটা পরিবেশ তৈরি করা হয়, ঠিক ওই সময় আলোচনা বসার পূর্ব মুহূর্তে আক্রমণটা হয়। এটা আমরা ইউক্রেন রাশিয়ার ক্ষেত্রেও দেখেছি, পিস টক হওয়ার কথা, ঠিক এর পূর্বেই একটা বড় ধরনের হামলা ইউক্রেনের পক্ষ থেকে হলো। এবারও দেখলাম যে এই ধরনের যে যুক্তরাষ্ট্রের সাথে আলোচনার টেবিলে ইরান বসবে, কি ধরনের একটা আলোচনা হবে, এই ধরনের একটা প্রস্তুতির জায়গা, ঠিক সেই সময় এই ধরনের আক্রমণ। তা সামনে এই ধরনের আলাপ আলোচনার ক্ষেত্রে কিন্তু দুপক্ষের আস্থা অনেক কমে যাবে, যে এটা কি কোনো স্ট্র্যাটেজির অংশ, যে আমি কোনোভাবে তোমাকে বলছি যে তুমি আলোচনার টেবিলে বসো, আমি সেটা নিয়ে ব্যস্ত থাকলাম, এই সুযোগটা নিয়ে আমি তাকে আক্রমণ করে বসলাম। সে আক্রমণের জায়গাটা আপনি কেমন দেখেন? আমরা দেখছি আক্রমণটা হঠাৎ, কিন্তু পরিকল্পনা কিন্তু হয়েছে দীর্ঘদিন ধরে। কোন সোর্স বলার চেষ্টা করছে যে এটা গত বছরই এই ধরনের আক্রমণের বিষয় ছিল, এবং আক্রমণটা যেই ধরনের হয়েছে, ইরানের খুব কাছ থেকে কিছু গোলা ইসরায়েল প্রথমে ছুড়েছে, এবং সেই জায়গায় ধরে নেওয়া হচ্ছে যে ইরানের ভেতর থেকেও কেউ তাদের সহায়তা করেছে। ফলে বিষয়টা চট করে ঘটেনি। আমরা ট্রোজান হর্স ভাইরাসের ব্যবহার দেখেছি, যে একদম ডিস্ট্রয় করে ফেলেছে ইরানের যে নেটওয়ার্ক ছিল, বিশেষ করে নিউক্লিয়ার সংশ্লিষ্ট যেই নেটওয়ার্ক সিস্টেমটা। এখানে আমরা জানি যে তাদের উপর স্যাংশন, বা সেই আমরা রেভুলেশনের কথা বলি, যে রেভুলেশনটা 1979-এ হয়েছিল ইরানে, এবং ইউএসএর যে পর্যদস্ত অবস্থা, ইউএসএ সেটা ভুলে যায়নি। তার পরবর্তীতে আমরা দেখছি যে বারংবার ইরানের উপর কিন্তু ইউএসএ বিভিন্নভাবে
চপটাঘাত করার চেষ্টা করেছে, তাকে কোণঠাসা করার চেষ্টা করেছে, স্যাংশন আরোপ করেছে। তো এই যে অবস্থাটা, তার মধ্যেই কিন্তু ইরানের হয়তো সাপে বর হয়েছে, সে নিজস্ব ডিফেন্স যে মিসাইল সিস্টেম সে তৈরি করেছে, সে ড্রোনের দিকে মনোযোগ দিয়েছে, এবং তার যে সক্ষমতা সেখান থেকে কিন্তু সে পরমাণু অস্ত্র নিয়েও দীর্ঘদিন ধরে কাজ করছে। জি, তো এই জায়গাগুলো হয়ে গেছে বরঞ্চ পশ্চিমা বিশ্বের জন্য একটা চিন্তার কারণ। যেখানে তারা ভাবছিল যে একটা দেশ হয়তো ধ্বংসের শেষ প্রান্তে চলে যাবে, সেখানে যখন সে একটা সেলফ রিলায়েন্ট মডেলে চলে যায় এবং অ্যাসিমেট্রিক স্ট্র্যাটেজিসগুলো নিয়ে কাজ করে, তারা আমরা দেখেছি যে যেখানে প্রক্সি ওয়ারে বিভিন্ন সময় জড়িত হয়েছে, বা যে প্রক্সিসগুলো রয়েছে হিজবুল্লাহ বা আমরা যদি বলি হামাসের কথা, তাদের বিভিন্ন সহায়তা করেছে। এবং রিজনাল জায়গায় যেই মূল অবস্থাটা মধ্যপ্রাচ্যের, সেখানে তো আমরা জানি যে মধ্যপ্রাচ্যের দেশগুলোর অবস্থা। আমি যদি মধ্যপ্রাচ্যের দেশগুলোর অবস্থা নিয়ে পরের বার শুনতে চাই, আমি একটু লেফটেন্যান্ট কর্নেল হাসিন আপনার কাছে আসি। আপনি সমরবিদ, সমরের লোক, সেই জায়গা থেকে একটু আসি। সেটা হচ্ছে যে ইরানে হামলা, পাল্টা হামলা দুটোই আমরা দেখেছি। ইরানের পারমাণবিক যে স্থাপনা সেটা ধ্বংসের দাবি করেছে, ইরান বলেছে যে না, ক্ষয়ক্ষতিটা হয়নি। তো সে অবস্থায় আজকে যতটুকু দেখেছি, ইরানে 11 দিনের হামলায় 500 জন নিহত হওয়ার একটা খবর গণমাধ্যমে এসেছে। যুদ্ধের এখন আসলে কি অবস্থা? ইতিমধ্যেই ইসরায়েলের গণমাধ্যমে এসেছে, ইসরায়েল চাচ্ছে যে তারা যে লক্ষ্যে যুদ্ধটা শুরু করেছিল, তারা বলেছে যে সেটি লক্ষ্য পূরণ হয়েছে, কার্যক্রম পরমাণু সমৃদ্ধ হওয়া থেকে বিরত করা গেছে। তারা বিভিন্নভাবে মিত্রদের মাধ্যমে যুদ্ধ থামাতে চায় বলছে। কিভাবে দেখছেন, কোন অবস্থায় আছে যুদ্ধের? আসলে এই যুদ্ধটা নিয়ে আসলে সমীকরণ এমন করলে হবে না। 500 লোক মারা গেছে, মুসলমান ইরানের 500 লোক মারা গেছে, তার জনসংখ্যা তার চেয়ে 9 গুণ বেশি। জি, আর মুসলমানরা মরে অভ্যস্ত। 500 জায়গায় 1000 হয়, এটা হতাশার কিছু নাই। এই যে ইরান তার যে সমরাস্ত্র সক্ষমতা এবং যে প্র্যাকটিস করলো, লাইভ প্র্যাকটিস করলো নিজে, এতটা বৈরী রাষ্ট্রগুলির উপর দিয়ে যে সে ইসরায়েলে হামলা করতে পারে, এটা বড় একটা অ্যাচিভমেন্ট। এটা কিন্তু আপনার এখানে হয়তো আমরা থিওরিটিক্যাল অনেক প্র্যাকটিস করি, বাট লাইভ প্র্যাকটিসটা এটা কিন্তু ইরানের হয়েছে। আর ইসরায়েল যা বলতেছে, আমার মনে হয় ইসরায়েলের কি সক্ষমতা বা কি অ্যাচিভমেন্ট করছে আমি জানি না, বরঞ্চ আন্তর্জাতিক বিশ্বে আমরা তাকে ঘৃণা করতাম, আরও বেশি করে ঘৃণা করব। সেই প্রথমে হামলা করে, মাঝখানে সে নিজে তো বিতর্কিত, এখন ইউএসকে সে বিতর্ক ফেলছে। ইউএসএ আমরা একটা বিশ্বাসের জায়গায় ছিলাম, সেই বিশ্বাসের জায়গা থেকে আমি মনে করি ইউএসকে আমরা সেভাবে দেখব না। এখন আপনি মনে করেন ইসরায়েল বলতেছে যে তার অ্যাচিভমেন্ট পুরো হয়েছে। অ্যাচিভমেন্টটা কি? 500 মানুষ মারা না, এমন কোনো ইন্ডাস্ট্রি ধ্বংস সে করছে, পারমাণবিক স্থাপনা সেটা বলতেছেন না, এটা বলছে অন্য আন্তর্জাতিক মিডিয়া সবাই বলতেছে সে ধ্বংস হয় নাই, বা যেমনটা হওয়ার কথা ছিল তেমনটা না, তথ্যে ভুল ছিল, তথ্যে ভুল ছিল। এবং আবার অনেকে বলতে পরিকল্পিতভাবে করা হয়েছে। আসলে হঠাৎ করে ইউএস এরকম অ্যাটাক করতে পারে না, এটা দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ। হয়তো ইসরায়েল আমেরিকার দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ ছিল। এবং দেখেন আপনি, যে হামলা করছে তারা যে দাবি করছে, তারাও এরকম দাবি করলেও ওখান থেকে সরে আসছে। কিন্তু হাসিন ভাই, আপনি ইরান লাইভ প্র্যাকটিস করছে, আপনি কিছুটা সেটি নিয়ে একটু খুশি মনে হলো, কিন্তু এটি ইসরায়েলও তো একদম ইরানের সর্বোচ্চ সামরিক ব্যক্তিদের সুনির্দিষ্ট করে একদম বিনা বাধায় মেরে দিল, অন্য অন্য নিহত করলো। সেটি কি আপনি ব্যর্থতা দেখছেন? ব্যর্থ না, সেটা ব্যর্থ না। দেখেন পেগাসাস দিয়ে আপনি, আমি যেখানে বসা আছি হাসিন এই মোবাইল নিয়ে আসি, অ্যাবসলিউটলি ব্যান করা সম্ভব আমাদের দেশেই। যে ইসরায়েলি প্রযুক্তি, এটা খুব কষ্টের কাজ না। মানে সেটা ডিফেন্স তো করতে পারলো না ইরান, ডিফেন্ড করতে পারবে না। তো তার যে ইরান সেইভাবে ডেভেলপ হয় নাই, অন্য অন্য প্রযুক্তিতে ডেভেলপ হয়েছে। এখন দেখেন তারা সবাই মিলে মনে করেন এই যে ক্ষতি করলো, ঠিক আছে, অসুবিধা নাই। ইরান তা হামলা যে অ্যাচিভমেন্ট, প্রথম হামলা যে করে সে গেইনার, নিঃসন্দেহে গেইনার। এবং তার কোথাও কোনো বাধা পেতে হয় নাই। সে তার যুদ্ধ বিমানগুলিকে স্থাপন করতে সীমান্তর কাছাকাছি আনতে, সীমান্ত ভারত মানে ইরানের ভিতরে ঢুকছে। জি, আমরা পাকিস্তান ভারত যুদ্ধে কিন্তু কেউ কারো সীমান্ত কিন্তু অতিক্রম করে নাই।
গোলা অতিক্রম করছে কিন্তু বিমান অতিক্রম করে নাই। এখানে কিন্তু ইসরায়েল ফ্লাই করে আসতেছে এবং সেটা সে সাকসেসফুলি অ্যাচিভ করছে। জি, তো ইরান কিন্তু সেটা করে নাই, নিজ দেশে বসে কিন্তু সে এটা দিয়ে সে 1 বছর প্রতি সপ্তাহে 4টা 10টা করে মারে। আপনি চিন্তা করেন ইসরায়েলের জনজীবন ব্যবস্থা কি হবে? বাংকারে হবে। আপনি ওই রুমে থেকে আবার আরামাইশ করে জনজীবন ব্যবস্থা চলতে পারবে না, যেটা ওদের খুব দরকার। ইরানের অতটা দরকার নাই, এবং জীবন ব্যবস্থা চরম ক্ষতিগ্রস্ত হবে। এই বিশ্ব পুরা বিপদে পড়বে এখন। জি, আমাদের তেলের দাম বেড়ে যাবে, আমার শ্রম বাজার বিপদে পড়বে। এটা আমরা না, সবাই। তা আমি মনে করি ইরানের দিক থেকে সে চরম, তার একটা যে দুর্বলতা আছে, মোসাদের অনেক লোক ধরা পড়তেছে, এটা বিরাট একটা আমি ব্যর্থতা বলবো। তার দেশের মধ্যেই হয়তো বিতর্ক আছে, বিরোধী দল আছে যারা সহযোগিতা করছে। ইরানের যারা মিত্র, সেই মিত্ররা রাশিয়া কি কেবল একটু সান্ত্বনাই দিয়ে রাখছে নাকি তাদের পাশে সমরাস্ত্র দিচ্ছে? চায়না আমরা শুনেছি যে কিছু সমরাস্ত্র দিয়েছে। তুরস্কর এরদোগান বলেছে যে এটি সহ্য করা হবে না। এটি কি কেবল বিবৃতির মধ্যেই আছে, এই যে মিত্র দেশ অথবা পাকিস্তানের যে আলোচনার মধ্যেই কি আছে শুধু? না, এটা আমরা আসলে চাইবো না যুদ্ধ কন্টিনিউ করুক, বিশ্ব ক্ষতিগ্রস্ত হবে। তো রাশিয়া তো অ্যাক্টিভ, তার সে কি মনে করেন এই তার USSR সেই জায়গা থেকে সে কোথায় চলে গেছে? সে প্রতিশোধ নিবে না? সুযোগ পেলেই তো নিবে। এমন সে যদি মনে করেন টার্মস কন্ডিশনে আসে, সে অবশ্যই তাকে সাহায্য করবে। তো সবার শত্রু হয়েছে US। আজকে যে ভেদালটা নিজে লাগাইতে সে গতদিন, যে নিজে আক্রমণ করে, এখন এরপরে কি হবে? এই আসপর্দা কিন্তু অন্যান্য দেশরা পাবে, কারণ ছাড়া আক্রমণ করে বসবে। এবং এটা বেশ ভালোভাবে বাজারজাত করার চেষ্টা করবে ভারত। আমাদেরও শিক্ষণীয় অনেক কিছু আছে। অনেক ধন্যবাদ। আমি আবারও ফিরছি ডক্টর সাবের আপনার কাছে। আপনি বলছিলেন যে মুসলিম বিশ্বের বিভিন্ন দেশের কথা, সেখানটায় যদি একটু আসি, আমরা দেখেছি যে বেশ কয়েকটি দেশ এর আগে শুধু বিবৃতি দিয়েছিল, সৌদি আরবও দিয়েছিল। সেখানটায় যদি একটু আসি, মুসলিম বিশ্বের আসলে অবস্থানটা কি? আমরা দেখেছি যে ডোনাল্ড ট্রাম্পকে সৌদি আরবের পক্ষ থেকে বলা হয়েছে আজকে শান্তিতে নোবেল দেওয়ার জন্য। সৌদি আরবে তাদের যুদ্ধ বিমানগুলো অন্য একটি দেশ থেকে সরিয়ে আনা হয়েছে। এই যে অবস্থা দেখছেন, যদিও তুরস্ক বলছে যে তারা কোনোভাবেই মানে এটি মেনে নিবে না। আসলে সার্বিকভাবে দেখুন, আসলে পাকিস্তানের একটি বিষয় রয়েছে। মুসলিম বিশ্ব, মুসলিম রাষ্ট্র যদি বলেন, আমি জনগণকে সরকারের থেকে আলাদা করব। জি, বাংলাদেশের সরকার আর বাংলাদেশের জনগণ এক বিষয় না, যেরকম ঠিক সেইভাবে সৌদি আরবের জনগণ বা জর্ডানের জনগণ বা অন্যান্য দেশের জনগণ আর সেই দেশের সরকার এক না। আমরা ওয়েস্টার্ন পাওয়ারকে সব সময় দেখেছি, যেটা ইরানের ক্ষেত্রে যেমন দেখেছি শাহ গভর্নমেন্টকে দিয়ে পুতুল বানিয়ে রাখতে, ইরানের সাধারণ জনগণের সেন্টিমেন্টকে না বুঝে, ঠিক অন্যান্য দেশেও তারা সেই কাজটাই করছে। যখনই কাতার থেকে যুদ্ধ বিমান সৌদি আরব গিয়েছে, যখনই কেউ কোনো সরকার কিছুটা মাথা তোলার চেষ্টা করেছে, সেই পদানত হয়েছে, সেই ঝামেলায় পড়েছে, বিপদে পড়েছে। ফলে এই যে একটা জুজুর ভয় এবং সবসময় একটা ভীতি প্রদর্শন করে রাখা হয় মধ্যপ্রাচ্যে। আমরা আরব স্প্রিং দেখেছি, কারা কেন কিভাবে ঘটিয়েছে। আমরা ইরাকের সাদ্দামকে দেখেছি, যে সাদ্দামের কি অবস্থা করেছে। আমরা গাদ্দাফির অবস্থা দেখেছি। এগুলো সব আমাদের জানা ঘটনা। একই পথে কি ইরানও যাচ্ছে। ফলে তারা এমন কোনো শক্তি বা সরকার বা রাষ্ট্র ব্যবস্থা চায় না যেটা ওয়েস্টার্ন পাওয়ারের বিরুদ্ধে কথা বলবে। তারা তাদের যে সর্বোচ্চ কাজগুলো সেগুলো করে নেবে। এখন ইরানে আমরা কি দেখছি, হামলার পরপরই নেতানিয়াহু বলছে যে ইরানের জনগণকে জেগে ওঠার জন্য সরকার পতনের বিভিন্ন বিষয়ে তারা চেষ্টা করছে। এটা অন্যান্য রাষ্ট্র না যে চাইলেই এইরকম সেই দেশের জনগণ জেগে উঠবে। কারণ আমরা আয়াতুল্লাহ খোমেনির আমরা দেখেছি যে 79-এ যে রেভলিউশন উনি কি রোল প্লে করেছে, সেটাও কিন্তু বাংলাদেশের সাথে একদিকে একটু মেলানো যায় যে সেটাও স্টুডেন্ট রেভলিউশন ছিল। আয়াতুল্লাহ খোমেনিও তখন ফ্রান্স থেকেই পরিচালনা করেছেন এবং সেখানে যে আহমেদ নেজাদ তিনি পরবর্তীতে রাষ্ট্রপ্রধানও হয়েছেন। তো সেই রেভলিউশনের সময় US এর কি অবস্থা হয়েছিল তাদের তো সেটা মনে আছে। এখন ইরান হচ্ছে এমন একটা কেস যেটা যদি আমরা এমনি সহজ বাংলায় বেয়াদব হওয়া শেখাচ্ছে কিনা অন্য রাষ্ট্রকে, এটা হলো তাদের একটা বড় ভয়।
কারণ দেখেন, এত চাপ, এত স্যাংশন, এত কিছুর পরেও একটা রাষ্ট্র যদি মাথা তুলে দাঁড়ানোর চেষ্টা করে এবং এই বিদ্যা কোনোভাবে আরো 2-3টা রাষ্ট্র শিখে যায়, ওদের জন্য কিন্তু ভয়াবহ অবস্থা, ইসরায়েলের জন্য ভয়াবহ হুমকি। ডোনাল্ড ট্রাম্প বা ইউএস এর আমি বুঝলাম না যে তাদের কি ধরনের চিন্তা ভাবনা করে এই যুক্তরাষ্ট্রের অধিবাসী জনগণকে সারা পৃথিবীতে তারা একটা মানে বিপদ সংকুল অবস্থায় ফেলে দিল। এই যে এখন সিচুয়েশনটা, ইরান শক্তিমত্তায় তো ইউএস এর ধারে কাছে না, যদিও বিশ্বের গ্লোবাল পাওয়ার ইন্ডেক্সে দেখাচ্ছে তারা 16, ইসরায়েলের অবস্থান 15। তা ইসরায়েল শক্তিমত্তায় তো ওইভাবে যুক্তরাষ্ট্রের সাথে লড়তে যাবে না, এবং তার সেই জায়গায় তাহলে সে কি করবে? সে তার প্রক্সিসগুলোকে অ্যাক্টিভ করবে, সে তার যে এয়ার বেসগুলো রয়েছে ইউএসএ সেগুলিতে অ্যাটাকের চেষ্টা করবে, সে বিভিন্নভাবে চোরাগুপ্তা হামলা পৃথিবীর বিভিন্ন জায়গায় তার এজেন্ট দিয়ে হোক বা অন্যান্য রাষ্ট্রের সহায়তা হোক বা যেই প্রক্সিসগুলো রয়েছে তাদের মাধ্যমে হোক, সেটা ছেড়ে দিবে না, সেটার চেষ্টা ইরান করবে, অবশ্যই করবে। যে আমি একটু হাসিন ভাই এই সম্পর্কে আপনার কাছ থেকে শুনি। ইতিমধ্যে ইরান সিরিয়ায় সহ কয়েকটি দেশে যে মার্কিন ঘাঁটিতে কিন্তু ইরান অ্যাটাক করেছে। তো এক্ষেত্রে আসলে সমরের এক্ষেত্রে নীতিটা কি? আপনি ইরানে যেসব দেশে অ্যাটাক করেছে সেগুলো তো ঘাঁটিতে করেছে, ওই দেশে করেনি নিশ্চয়ই, কিন্তু ওই দেশও কি এক্ষেত্রে যুদ্ধে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা আছে? কারণ ওই দেশে তো বোম ফেলেছে বা অ্যাটাক করেছে। আসলে এটা তো হবেই। এর আমেরিকা নিজেই এই সমস্যাটা নিজে এটা আমন্ত্রণ জানাইছেন। জি, যে উনি ভাই যে বললেন সত্যি কথা, পুরো আমেরিকানরা এখন পুরো বিশ্বের জন্য সমস্যা হয়ে যাবেন। জাতীয় নাগরিক, সাধারণ নাগরিক কিছুই জানে না, বাট এই ট্রাম্পের একটা সিদ্ধান্তের জন্য ঘৃণার একটা বিষয় হয়ে দাঁড়াইছে। তাদের দেশেও হ্যাঁ, তাদের দেশে বিক্ষোভ হবে, আমরা তাকে ঘৃণা চোখে দেখব, আমরা তাকে ঘৃণা করব। আজকে দেখেন, আপনি বলতেছেন আমেরিকান বেজে হামলা হচ্ছে, তারা ফাইটার সরাই নিচ্ছে। আলটিমেটলি তো এখানে খুব শক্তি নিয়েছিল আফগানিস্তানে, পিছনে চলে গেছেন আমেরিকানরা, পারেন নাই তো। সেই ভিয়েতনাম ওয়ার দেখেন, আগের ঘটনাগুলি দেখেন, আমেরিকানরা একটা গ্রহণযোগ্য মাত্রা ক্রস করলে পারবে না। তো ইরান আমেরিকা এখন শোনা যাচ্ছে ইসরায়েল আর এই যে প্যালেস্টাইন ইস্যুটা কি নিচে পড়ে যাচ্ছে? প্যালেস্টাইনের আসলে কি অবস্থা তাহলে? দেখেন, প্যালেস্টাইন জাতি, তার পাশে হুতি, অন্যান্য যারা আছেন, এরা মাথা মোটা, ইসরায়েলের মতো সূক্ষ্ম বুদ্ধির কাজ করে না। একটু শক্তিশালী হন, কতটুকু আপনার রিস্ক নিতে পারবেন সেভাবে কাজ করেন। এরা একটু পরে আমাদের দেশের হুজুরদের মতো না বুঝে শুনে একটা কাজ করে বসে। তারপর কিছু হুজুরদের কিছু হুজুর সব জায়গায় তো আপনি সব কাজ করতে পারবেন না। বুঝতে হবে জিনিসটা, বর্তমান বিশ্ব বুঝতে হবে। আমি দাঁড়িয়ে রাখা অপরাধ, টুপি পরা অপরাধ হুজুরদের কাছে, আমাদের ইউরোপিয়ানদের কাছে। আমার খুব কৌশলে কথা বলতে হবে, কৌশলে সব কাজ করতে হবে। আমি মনে করি ভাই, আমাদের কৌশলী হয়ে এই হ্যান্ডেল করতে হবে। এবং ইসরায়েল যা করতেছে, সকল বিশ্বকে, মুসলিম বিশ্বকে ঐক্য হইতে হবে। ওআইসির আন্ডারে হোক, এক জায়গায় আসতে হবে প্ল্যাটফর্মের। না হলে এই যে বললেন আপনি আক্রমণ করছে আমেরিকান বেসগুলিতে, এখনও তো এখানে করতেছে, এরপরে দেখবেন যে নতুন একটা ডাইমেনশন সৃষ্টি হবে। ইরান চেষ্টা করবে সব দেশেই, যে দেশে আমেরিকান আছে, কিছু একটা করার জন্য। না করলেও দেখবেন এই একটা ফ্লেভার আসবে, আবার জঙ্গির জিনিসটা আসবে। দোষটা আমেরিকার। বুঝে নেওয়ার চেষ্টা করছি যে আসলে ইরান, যুক্তরাষ্ট্র, ইসরায়েল, এই যে সংঘাত এবং ফিলিস্তিনের উপর বর্বরতা কোন দিকে যাচ্ছে বর্তমান অবস্থায়। বিরতির আগে শুনছিলাম লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত হাসিনুর রহমান বীর প্রতীকের কাছ থেকে কথা। আমরা যাচ্ছি ডক্টর সাবের আহমেদ চৌধুরী আপনার কাছে। যে প্রশ্নটি এর আগে রেখে গিয়েছিলাম সেটি হচ্ছে যে ইরানে ক্ষমতা পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, কথা বলেছেন এবং তিনি বলেছেন যে সরকারকে সরিয়ে দেওয়া উচিত। অনেকগুলো বিষয় বলেছেন যে যদি তারা শান্তি আলোচনায় এটি আপনি দেখেছেন। তো এই সংঘর্ষের বদলে কি শান্তির কি একটাই বার্তা যে বর্তমান ইরানের ক্ষমতাসীনরা সরিয়ে দিলেই সেই সমস্যার সমাধান হয়ে যাবে? শান্তির বার্তা হচ্ছে ইউএসএ যেভাবে চাইছে, তাদের একটা পুতুল সরকার ওখানে থাকলে শান্তিটা স্থাপন হয়ে যায়, যেটা মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোতেও তারা সাকসেসফুলি করতে পেরেছে বা করছে। সেখানে যখন সমস্যা হয় তখনই তাদের বিভিন্ন ধরনের বলবো যে প্যাকেজের অভ্যন্তরে তারা প্রবেশ করে। কখনো ইরাকে তারা ডেমোক্রেসি প্রতিষ্ঠা করতে যায়, কখনো তারা মানবাধিকার প্রতিষ্ঠা করতে যায়,
এবং সারা বিশ্বের সকল রাষ্ট্রের দায় দায়িত্বগুলো তাদেরকে দেয়া হয়েছে। কে দিয়েছে এটা তারা ভালো বলতে পারবে। যুক্তরাষ্ট্রের যে সার্বিক অবস্থা, কল্যাণকামী রাষ্ট্রের যদি আমরা ইন্ডিকেটরগুলো দেখি, ম্যাক্সিমাম জায়গায় তারা ধারে কাছেও নেই। তাদের নিজের ঘর নিয়ে খুব বেশি চিন্তা নেই। প্রচুর হোমলেস পিপল, প্রচুর আনএমপ্লয়মেন্ট, যে কোনো চিকিৎসা সেবা, শিক্ষা সেবা প্রচুর অর্থ খরচ করতে হয়, যেখানে বিশ্বের ওয়েলফেয়ার স্টেটগুলো খুব আরামদায়কভাবে বরঞ্চ জনগণকে পয়সা দিয়ে তারা সেই রাষ্ট্রগুলো চালায়। তা আমি সুপার পাওয়ার, এখন আমার অবস্থান রাখার জন্য আমার জনগণের ট্যাক্সের পয়সায় সব কিছু আমি ব্যয় করে আমি কি করছি, বিশ্ব অশান্তির চেষ্টা করছি। তাদের জনগণ সেটা কতদিন টলারেট করবে সেটাও কিন্তু একটা বড় বিষয়। আমরা এমনও সময় দেখেছি যখন তাদের অর্থনীতির অবস্থা একটু খারাপ থাকে, তখনই তারা কোনো না কোনো দেশের দিকে রওনা দেয়। তো এই যখন সার্বিক পরিস্থিতি, মূল বিষয়টা হচ্ছে যে যুক্তরাষ্ট্রের আমরা ভেবেছিলাম ট্রাম্প প্রশাসন আসার পর উনি ব্যবসা বাণিজ্য, ট্রেড এবং অন্যান্য বিভিন্ন বিষয়ে খুব ভালো নজর দিবেন। আমরা খুব অল্প সময় দেখেছি ট্যারিফ নিয়ে ওনার বিশ্বব্যাপী একটা ঝড় উনি তুলে ফেলেছেন, কখনো ভারতের সাথে, কখনো চায়নার সাথে। এই যখন পরিস্থিতি, তখন যুদ্ধবিরতির বিষয়গুলো ছিল। কিন্তু আমরা এখন আবার দেখলাম যে সামগ্রিকভাবে যে পয়েন্ট নিয়ে আমি কথা বলছিলাম, এবং আমি খুবই চিন্তিত যে আমেরিকান তথা পশ্চিমা বিশ্বের নাগরিকদের সারা বিশ্বব্যাপী যে চলাচল, সেটার উপর তো আমার মনে হচ্ছে একটা বড় ধরনের সমস্যা উনি তৈরি করে দিলেন। কারণ দেখেন, অনেক দেশে শান্তিপ্রিয় মুসলিম সে অনেক কিছু দেখছে, এই হতাহত দেখছে, অনেক সময় তার মধ্যে ব্রাদারহুড জেগে ওঠে, সে তো ওখান থেকে কিছু করতে পারে না, তখন তার মনোজগতে কিন্তু অনেক কিছু খেলে, অনেক কিছু করে। এই জঙ্গির বিষয়টা নিয়েই কিছুদিন পরেই আবার দেখবেন যে ওই সেই তকমা, সেই বিষয় যে জঙ্গি ভরে যাচ্ছে বিশ্ব, সেই কার্যকারণগুলো আমরা কিন্তু বিশ্লেষণ করি না। এছাড়াও আমরা এটার যথেষ্ট নজির রয়েছে, বা এটা হয়েই থাকে যে বিশ্বের, আমি যেটা বললাম যে জনগণ আর সরকার কিন্তু এক না। সৌদি সরকার একদিকে থাকতে পারে, কিন্তু সৌদি জনগণ ভিন্ন বিষয়। ধনকুবেররা বা বিভিন্ন মাধ্যমে আমাদের আশপাশের অনেক জায়গা থেকে, আমাদের এখান থেকে বিভিন্ন ধরনের অর্থ কিন্তু মধ্যপ্রাচ্যে যায়। এই যে প্রক্সিসগুলো বলছি, তাদের কাছেও কিন্তু অনেক কিছু যায়, এবং সেটা যাওয়াটা খুব স্বাভাবিক। কারণ ওই যে আমরা যখন নিজে কিছু করতে পারি না, আমরা চাই যে একটা অবস্থান তৈরি, বা ওরা তো কিছু করছে না হলে এই যে বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয়ে তারা যেই পরিকল্পনাগুলো, যে কাজগুলো বছরের পর বছর চালিয়ে যাচ্ছে, এগুলোর অর্থের উৎস তো একটা বিষয় রয়েছে নিশ্চয়ই। সেই জায়গাগুলোতে আরও এখন ইনভেস্টমেন্ট বাড়বে, মানুষ ওই যে বললাম কিছু একটা করতে চায়। এখন সামগ্রিকভাবে কি হবে, ইরানের ক্ষয়ক্ষতি আপনি সর্বাত্মক টোটাল ওয়ারে ইরানের সাথে যাওয়াটা সম্ভব না। আমরা জাগ্রস পর্বতমালার কথা জানি, যেটা একদম ইরাক পর্যন্ত বিস্তৃত, প্রায় 1600 কিলোমিটার। তো সেখান দিয়ে আপনি এসে ওখানে ওকে টোটাল ওয়ার স্থলযুদ্ধে আপনি যেতে পারবেন না। আরেকদিকে রয়েছে আপনার কাস্পিয়ান সি, অন্যদিকে রয়েছে আপনার গালফ সি, হ্যাঁ, তো এই যে পার্সিয়ান সি, তা আপনি সর্বাত্মক যুদ্ধে এখানে কেউ ইরানকে সেইভাবে পদানত করা ইতিহাসে এটা একটা বিরল ঘটনা, বা নাই বললেই চলে। তো এই যখন বিষয়, আপনার জোরটা হচ্ছে আপনি এয়ার স্ট্রাইক করবেন, কিছু বোমটোম ফেলবেন, ধ্বংস করবেন, তারপরে আপনি চলে যাবেন। এই যে এটা তারা ফর্দোতে যে আপনার 3টা জায়গায় যে পারমাণবিক জায়গায় তারা যে বম্বিংটা করলো B2 বোমারু বিমান দিয়ে, এখানে বলা হয়েছে যে ফর্দোতে তাদের 80 মিটার অভ্যন্তরে ভূগর্ভে তাদের সবকিছু সেখানে তৈরি ছিল। তো সেখানে খুব স্পেশালাইজড ভাবে যদি আপনি কাজ না করেন, তার ওখানে স্থাপনা থাকলেও কিছু করার নেই। আর ইরান তো বলেছে যে আমি যা সরঞ্জামাদি ছিল তা আগে আমি সরিয়ে নিয়েছি। ফলে ঘটনাটা ঘটছে কি, এই যে আপনি ঘন্টার পর ঘন্টা ফ্লাই করে বোমারু বিমান আনলেন, বম্বিং করলেন, আবার ফিরে যাওয়ার পর ঘোষণা দিলেন যে আমার পাইলটটা নিরাপদে পৌঁছে এসছে। এখানে মুসলিম বিশ্বগুলোর বিষয়টা আপনি দেখেন যে ইসরায়েল খুব আরাম করে জর্ডান এবং সিরিয়ার উপর দিয়ে গোলাগুলো চালিয়ে যাচ্ছে, তারা চুপচাপ বসে আছে। তো এই যে সিচুয়েশনটা, আপনি ব্রাদারহুডে আসবেন না, আপনি এইভাবে একটা ব্র্যাকেটে চলবেন, একটা সময় ঘায়েলটা কিন্তু আপনি হবেন। আপনি ইতিহাসে হয়েছেন বহুবার। যে আমার সুযোগ থাকলে সেই ইতিহাস শুনবো হয়তো। হাসিন ভাই, আপনার কাছে একটু আসি, সেটি হচ্ছে যে ডক্টর সাবের বলছিলেন যে সরকার আর জনগণ এক না, সৌদির উদাহরণ দিয়েছে। তো সমর ক্ষেত্রে কি আসলে জনগণ কোন দিকে কি চাইলো সেটি কি খুব ম্যাটার করে? এইদিকে আসলে ইসরায়েল কিংবা
যুক্তরাষ্ট্র তারা কি জনগণের দিকে তাকাবে না এই যুদ্ধ আরো চালিয়ে নিবে? যদিও বিভিন্নভাবে যুদ্ধর থামানোর জন্য প্রস্তাব চলেছিল, কিন্তু ইরান কিন্তু বলেছে যে তারা থামবে না প্রতিশোধ না নেওয়া পর্যন্ত। আপনাকে বুঝতে হবে দায়টা এখন আমেরিকার, দায়টা ইসরায়েলের। তাদের একটা জীবনের জন্য তাদের অনেক কস্টিং, কিন্তু মুসলমান বিশ্বে আমি আগে বলছি ওটা দরকার নাই। তারা ব্যক্তি জীবন থেকে শুরু করে মনে করেন এখন সবার জীবন ব্যবস্থার হয়ে গেছে মানে সিকিউর না, তারা সিকিউর লাইফ মেনটেন করার চেষ্টা করে, সে কোথাও নিরাপদ না, থাকবে না নিরাপদ। মানে ইসরায়েলের একই সমস্যা, আমেরিকার একই সমস্যা। আমি মনে করি তারা নিজে উদ্যোগে আসবেন। অলরেডি বলতেছেন আমাদের, অলরেডি ইসরায়েল বলছে আমাদের মিশন অ্যাচিভড। অর্থাৎ কি, আপনার এটা যা করার জন্য কি মিশন অ্যাচিভ করলেন? ইরান তো বলতেছে কিছুই হয় নাই, আপনার গুটি কয়েক লোক মারছেন। আপনি দেখবেন নেটটা, ইসলামের নেটটা, আপনি একজন নেতা মারছেন আরেকজন নেতা দাঁড়ায় যাবে, সেট করাই আছে, তো লাভ নাই তো। আপনি বারবার মুসলিম বিশ্ব বলছিলেন, এটি কি আবেগের জায়গা থেকে বলছিলেন না প্রত্যাশার জায়গা থেকে? আসলে কি সেরকম কোনো ভূমিকা দেখছেন? আবেগ প্রত্যাশা দুইটাই। আমাদের রিসোর্স আছে, কিন্তু আমরা নেতার অভাবে ঐক্যবদ্ধ হতে পারতেছি না। তো তাদের উপর আপনি ভরসা কি করে করেন? ভরসা এই যে বলছেন যে বিভিন্ন মুসলিম দেশের উপর থেকে ইসরায়েলি বিমান বা যুক্তরাষ্ট্রের বিমান উড়ে আসছে, এটাই আমাদের লজ্জাজনক অবস্থা। এই লজ্জাটা সে বুঝতে পারতো, তাইলে একটু রিফর্ম হইতো। জনগণকে সোচ্চার হইতে হবে। জনগণ আর শাসক বললেন এক না, আসলে সত্যি। জর্ডানের জনগণ আর জর্ডানের শাসক এক না, সৌদি আরবের শাসক আর জনগণ এক না। এখন জনগণ সোচ্চার হবে না। আপনি তো সমরের লোক, সেটাই আমরা বুঝতে চাই। অবশ্যই যে জনগণের এই বিষয়গুলো কি সরকার আসলে আমলে নেয়ার কোনো সুযোগ আছে যদি যুদ্ধক্ষেত্রে জড়িয়ে গেলে? আসলে জনগণ জনগণ যদি এক থাকে মানে হবে, তখন এক হইতে হবে। কিন্তু আমার মনে হয় না এই ইসরায়েলে দেখেন যেভাবে এয়ারপোর্টে বেরোয় যাচ্ছে, কি আতঙ্কে। আপনি ইরানে দেখতেছেন কে পলাচ্ছে? ইরানে কে পলাচ্ছে না তো। তার দুইটা ভীষণ দেখেন, চেতনা, দুইটা স্পিরিট দেখেন। ইসরায়েলের জনগণ ওই এলাকা থেকে চলে যেতেছে, কি তড়ি ঘড়ি খেয়ে বিশ্রী অবস্থা। আর ইরানের অবস্থা দেখেন, এটি হলো মানে জনগণের সরকার আর জনগণের প্রত্যাশা দুইটাই। আর জনগণ সাথে থাকলে কোনো বিজয় হবে না, এটা পরিষ্কার। জনগণ থাকতেই হবে। হরমুজ প্রণালী বন্ধ করেছে ইরান, তেলের ট্যাঙ্কারও ফিরে যাচ্ছে, তো কতদিন পারবে সেটি ফিরিয়ে রাখতে? দেখেন ইরান খনিজ সম্পদে সমৃদ্ধ। হরমুজ প্রণালী আটকে দেওয়া মানে হলো কি, আমাদের সবাই আর এফেক্টেড। পুরা 20% তেল মনে হয় প্লাস ওখান থেকে আসে। এখন আটকে দিলে ক্ষতিগ্রস্ত পুরো বিশ্ব হবে। এখন চাপে পড়বে কে? চাপে পড়বে আমেরিকা, চাপে পড়বে ইসরায়েল, পুরো বিশ্ব এখন ঝামেলায় পড়বে যে কি কাজটা হইলো। তাদের উপর প্রেশার আসার পরে পুরা মানে রাষ্ট্র, পুরো বিশ্বের মধ্যে দেখা যাবে আমেরিকা যে একটা ভাবমূর্তি ছিল উদার রাষ্ট্র, মানে এখন এটা কলঙ্কিত হবে। ইচ্ছা করে এই দায়টা কেন নিল আমেরিকা আমি জানি না। এটা যে হঠাৎ করে কাজটা করছে আমেরিকা তাও না। 17 ঘন্টা ফ্লাই করে গেছেন, বেশ কয়েক সপ্তাহ প্ল্যান মিনিমাম, আমার হিসাবে তো কয়েক মাসের প্ল্যান। এছাড়া তো ইচ্ছা করলে তো হয় না। কোন কোন এয়ারপোর্টে নামবেন, কোথায় রিফিলিং করবেন, তারপর ব্যাক করে যাবেন, সিকিউর রোড, এর মধ্যে পাকিস্তানকে ডেকে নিলেন, ঝামেলা না করে। পরিষ্কার পাকিস্তানের সাথে ইরানের বর্ডার আছে, পাকিস্তানের পরমাণু হেড আছে, তো আপনি পাকিস্তান ওকে নিয়ে খুশি করলেন, আমরা তো বুঝতেছি। আলটিমেটলি জনগণের সরকার বললেন না, জনগণ নিয়ে সরকার। জি, পাকিস্তান ইস্যু যেহেতু এসেছে, স্যার আপনার কাছে আসি। ইসরায়েলের সাবেক মন্ত্রী আজকে বলেছেন, এর আগেও বলেছিলেন যে পরবর্তী টার্গেট পাকিস্তান, তাদেরও পরমাণু মুক্ত করা হবে। এটিকে কিভাবে দেখছেন, বিশ্লেষণ করছেন? এটা তো খুব স্বাভাবিক। ওই যে বললাম যে আমরা আলাদা আলাদা থাকব, আমরা নিজেরা চাইবো যে শুধুমাত্র এই সময় আমি সেফ থাকি। আপনি দেখেন যে 20টা খুব ছোট ছোট মুসলিম রাষ্ট্র যদি একত্রে থাকতো, খুব বেশি ক্ষমতার তার প্রয়োজন নেই, এই ছোট ছোট রাষ্ট্র যদি একত্রে থাকতো, এটাও একটা বড় বিষয় হয়ে দাঁড়াতো। আর সেখানে এই যে অবস্থানগুলো খুব স্বাভাবিকভাবেই চাইবে যে পারমাণবিক যে সক্ষমতা রয়েছে সেটা নিঃশেষিত হোক। বিশ্বের খুব অল্প দেশের কাছেই সেটা রয়েছে, এবং এটা থ্রেট, কখন তারা সেটা আবার অন্য কাউকে দিয়ে সহায়তা করে, সেই থ্রেটটা তো থেকেই যায়। কোনোভাবে ওয়েস্টার্ন পাওয়ারসটা সেটা চাইবে না যে তারা হ্যাঁ আমার কাছে আছে, আমি এটা রাখবো, যে 5টা দেশ এটা থাকুক, কোনো সমস্যা নেই, কিন্তু অন্য কেউ যাতে সেটা অর্জন করতে না পারে। এখন বিশ্বের ভারসাম্যের ক্ষেত্রে তো এটা একটা বড় জায়গা। ইরান এই এক্সপেরিমেন্টগুলো করছিল এবং প্রচুর এগিয়ে ছিল বলেই কিন্তু তারা অনেক সক্ষমতার
পরিচয় দিতে পেরেছে বা একটা স্ট্যাবিলিটি রাখতে পেরেছে, অনেকেই সেটা ভয়ের চোখে দেখেছে। এখন এই যে বিষয়টা ইউএসএ বলার চেষ্টা করছিল যে সক্ষমতার কিছুটা বেশ কাছাকাছি হয়তো চলে এসছে, এবং আপনারা দেখবেন আক্রমণের প্রথমেই তাদের যে নিউক্লিয়ার সায়েন্টিস্ট রয়েছে 4 জন জেনারেল, তাদের উপরে কিন্তু হামলা হয়েছে এবং যে স্থাপনাগুলো, তো টার্গেটটা খুব ক্লিয়ার। এখন আপনি যদি মনে করেন যে এইরকম এয়ার স্ট্রাইক দিয়ে একের পর এক আপনি জায়গাগুলোকে ডিমিনিশ করবেন, ধ্বংস করবেন, বিষয়টা এত সহজ না। অঙ্কটা করা সহজ, কারণ ওই যেটা বললাম যে বিশ্বব্যাপী আপনি তো সবকিছু আপনার কন্ট্রোলে নেই। এই যে হুরমুজ প্রণালী বন্ধ হলো, এইরকম ইরান চেষ্টা করবে তার কাছে ছোট ছোট যে সক্ষমতাগুলো রয়েছে তার প্রত্যেকটাই সে ব্যবহার করবে, এবং অ্যালাইজদের আস্তে আস্তে সে অনবোর্ড করার চেষ্টা করবে। যদিও অ্যালাইজ এখানে খুব একটা নেই, রাশিয়া তো আমরা দেখছি যে তার ইসরায়েলের সাথেও ভালো সম্পর্ক, তো সে মোটামুটি তার ইন্টারেস্ট বেস যে জায়গাটা, রাশিয়া যেখানে বিরাট কোনো রোল প্লে করবে বলে মনে হচ্ছে না। চায়না আমরা দেখছি যে তারা সবকিছু দেখে শোনে বোঝে, কিন্তু তারা খুব বেশি কোনো জায়গায় কোনো পদক্ষেপ নেয় না। আপনার নিশ্চয়ই নজরে এসছে আরব আমিরাত ইসরায়েলকে চিকিৎসা সামগ্রী পাঠিয়েছে, এটাও তো একটা সহযোগিতা, নৈতিক সমর্থনও। সেটাই তো বলছি, সৌদি আরব যে আপনি তো বলছেন নোবেলের বিষয়টা, তা আপনি দেখেন যে একটা এয়ারক্রাফট জায়গা দিয়েছে, হ্যাঁ, একটা মুসলিম রাষ্ট্রের উপর আক্রমণ হচ্ছে আর তারা নোবেল পাওয়ার ব্যাপারে চিন্তা করছে। মানে আমাদের মানসিকতা শান্তিতে, সেটাই বলছি, দৈন্যতাটা কোথায় যে পৌঁছেছে। আঘাত সবার উপরই কম বেশি আসবে, হয়তো তারিখটা এদিক সেদিক হতে পারে। এখনো প্রয়োজন রয়েছে, আপনার অন্যের উপর আক্রমণ করার প্রয়োজন নেই, অন্যকে নাজেহাল করার প্রয়োজন নেই, কিন্তু নিজে শান্তিতে বসবাস করার জন্য বা আপনার ইন্টারেস্টগুলো প্রোটেক্ট থাকার জন্য একত্রিত হওয়ার প্রয়োজন রয়েছে। নিরাপত্তা বিশ্লেষক লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত হাসিনুর রহমান বীর প্রতীক, আপনার কাছে আসি। সেটি হচ্ছে যে পাকিস্তান পর্যন্ত কিন্তু এর পরের টার্গেট বলেছে, বেছে বেছে সব মুসলিম দেশগুলোই বলছে। তো তাদের পরে তো মুসলিম দেশের সিরিয়াল তো বাংলাদেশের জায়গাটাও আছে, তো সেই জায়গায় কি আমরা একদমই নিশ্চিন্ত? দেখেন, একটা যুদ্ধ আমরা দেখলাম, দীর্ঘদিনে আমাদেরকে চেতনা দেওয়া হয়েছে এইভাবে, ভারত আমাদের বন্ধু রাষ্ট্র, তো বন্ধু রাষ্ট্র থাকলে শত্রু নাই, আমাদেরকে এখান থেকে আমরা বেরিয়ে আসছি অন্তত পক্ষে। আমার মনে হয় পাকিস্তান পরবর্তী টার্গেট। এরপরে ভারত যে আমার সাথে উচ্ছৃঙ্খল আচরণ করবে না, অলরেডি করতেছে। আমি মনে করি আমাদেরকে সজাগ হওয়া দরকার আছে। দরকার আমরা একটু কম খাবো, বাট আমাদের সামরিক শক্তিতে আমরা সক্রিয় হতে চাই। যেমন আমরা এমুনেশন বানানো দরকার আছে, মডার্ন ইকুইপমেন্ট যেগুলি পাকিস্তান থেকে আমরা শিখতে পারতেছি, এবং এটা নিজের স্বয়ংসম্পন্ন হওয়ার আগে আমাদের ডিফেন্স প্যাক্ট করা উচিত নির্ভরযোগ্য ব্যক্তি দেশের সাথে, যেমন চায়না, পাকিস্তান, টার্কি। এটা হলে হবে কি আপনার খরচ কম। চায়নার সাথে তো আমাদের এখন যোগাযোগটা ভালো যোগাযোগ, বাট লিখিত করতে হবে। আমার সার্বভৌমত্ব রক্ষার জন্য আমি যার তার সাথে করতে পারি চুক্তি, আমি তখন এটা ব্যবহার করবো যখন সার্বভৌমত্ব হুমকিতে। এইটা তো পরিষ্কার। এখন মনে করেন আপনি একটু আগে বলছিলেন যে ইরানের জনগণের কথা, তারা সেখানে থেকেই ডিফেন্সের যে ভূমিকাটা, সেক্ষেত্রে আমাদের দেশ বিপদকালীন সময়ে সব ঐক্যবদ্ধ হয়ে এই যে নিজেরা নিজেদের ডিফেন্স খুঁজে নেবে, এরকম কতটা তৈরি আমরা হয়েছি? আসলে আমাদের নেতা দরকার। আমরা স্বল্প সময়ের জন্য ডক্টর ইউনূসকে পাইছি, সৎ মানে আন্তর্জাতিক মানের নেতৃত্ব, বাট দেশকে নিয়ে যাওয়ার জন্য সাথে করে তার আগে প্রথম চিহ্নিত করতে শত্রু আমরা চিহ্নিত করতে পারতেছি, বা শত্রু মোকাবেলার জন্য আমরা কিছু করতে পারি নাই। এই মোকাবেলার জন্য সমগ্র দেশকে একত্রে নিতে হবে, একটা মিশন থাকবে, একটা ভিশন থাকবে যে আমরা এটা করব। এই জন্য সবার জন্য প্রশিক্ষণ, এটা খুব খরচ একটা না, জনগণ উৎসাহ পাবে, দেশপ্রেম হঠাৎ করে দেখবেন চেঞ্জ হয়ে গেছে, চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে। বিশেষ করে সীমান্তের লোকদের তো জরুরি, তারাই প্রথম ধাক্কা খাবে। এটি বিএনপি সহ বেশ কয়েকটি দলের ম্যানিফেস্টোতেও এবার আমরা দেখেছি, জামাতও বলেছে, বিএনপিও বলেছে যে আগামীতে তারা শিক্ষার্থীদের বিভিন্নভাবে সামরিক, এটা খুবই দরকার। তা দেশপ্রেমটা দেখবেন ছোটকাল থেকে আসবে। এখন দেশপ্রেম হয়েছে কিভাবে বিদেশে যাবে, এখান থেকে ফিরে আনতো। আমার দেশে অনেক সম্পদ আছে, এটাকে কাজে লাগাই, দেশটাকে গড়ে তুলি। ধন্যবাদ। যুদ্ধ কতদিন একদম চলবে সেটি আমরা নিশ্চয়ই বলতে এখনো পারি না। প্রশ্নটি এর আগে ছিল ঘন্টা, মানে বিড়ালের গলায় ঘন্টা কে পড়াবে, সেটির আগেও যদি যুদ্ধ কন্টিনিউ হয়, অর্থনীতিতে আমাদের দেশ পর্যন্ত কেমন ধাক্কা লাগবে, প্রস্তুতি বা কি নেওয়া দরকার, কি মনে করছেন?
আপাতত যে অবস্থা, এটা খুব সহজে থেমে যাবে তা না, হয়তো থেমে থেমে হবে। কারণ যে উত্তেজনাটা রয়েছে, এই বিষ বাষ্প ইরান চাইলেও খুব সহজে ঝেড়ে ফেলতে পারবে না। আর অন্যান্য দেশের ফ্যাক্টরগুলো তো রয়েছে, এবং এই যে ধরেন উপর্যুপরি ছোট ছোট হামলা হবে, এগুলোর জন্য আবার ইউএসএও তেতে উঠবে, ইসরায়েলের উপরও কিছু ছোট ছোট ঘটনা ঘটবে। এখন বিষয়টা হচ্ছে এই ক্ষেত্রে দীর্ঘমেয়াদী প্রভাব। তা আমাদের সেই প্রস্তুতি আছে কি না মনে হয় না, বা আমরা এখনো জানি না। তেল পর্যাপ্ত রয়েছে, এটি সংশ্লিষ্ট উপদেষ্টা কয়েকদিন আগে বলেছেন যে আমাদের তেলের ঘাটতি হবে। এই পর্যাপ্তের সংজ্ঞাটা আসলে প্রয়োজন, যে আমি কোনটাকে পর্যাপ্ত বুঝি, আমি কনজাম্পশন বুঝি কিনা আমার কতটুকু, আর কতটুকু হলেই কতদিনের জন্য এটা পর্যাপ্ত। পর্যাপ্ত বলে কিছু নেই। আমাদের এই ভারত পাকিস্তান যুদ্ধের সময় দু একটা জাহাজ ভিড়তে পারছিল না, সারা দেশে কিছু কিছু জায়গায় ওই পাম্পটাম বন্ধ হয়ে গিয়েছিল। তো যাই হোক, এখন বিষয়টা সেটা না, বিষয়টা হচ্ছে যে এখানে ইরানের সাথে যে আমাদের খুব যুক্ততা রয়েছে অর্থনৈতিকভাবে তা না, তারপরে ফার্মাসিউটিক্যালস, কিছু খাদ্যদ্রব্য, কিছু নাটস, এই টাইপের কিছু জিনিস আমরা আনতাম, কিছু টেক্সটাইল গুডস আমরা পাঠাতাম। কিন্তু এখানে বিষয়টা হচ্ছে যে তেলের যে জায়গাটা, এটা খুব গুরুত্বপূর্ণ। তা সেই জায়গায় আমাদের আসলে এখন শুধুমাত্র যে ইরান কেন্দ্রিক চাপটা পড়বে তা না, তেলের দাম যদি বেড়ে যায় তাহলে আমি যে র ম্যাটেরিয়ালগুলি সারা বিশ্ব থেকে আমদানি করি সবগুলোর কিন্তু দাম বাড়বে। আবার আমার ইনল্যান্ড যেই ট্রান্সপোর্টেশন কস্ট সবই বেড়ে যাবে। আমি এমনি অর্থনৈতিক খুব ভালো অবস্থায় নেই দীর্ঘদিন ধরেই, তারপরে যদি এই চাপটা পড়ে, আমাদের যেটা আমি বাজেটেও রাখিনি, ব্যবসায়ীদের যেভাবে আবার অতি মুনাফার একটা টেন্ডেন্সি, সেটা তো রয়েছে বিল্ট ইন। কিছু কিছু সময় আমরা কিছু চমক দেখেছিলাম, ঈদের সময় চমক। এই চমকগুলো আবার কেন জানি আমরা বেশিক্ষণ ধরে রাখতে পারি না, ভিটামিন সি যেমন শরীরে, এইরকম আর কি। যাই হোক, তা এই যে বিষয়গুলো, এই ইনল্যান্ডে যদি ট্রান্সপোর্টেশন কস্ট বেড়ে যায়, এখনই তো শাকসবজি বা অন্য কিছু কেনা যায় না, তো দরিদ্র মানুষেরও সেটা এক সময় চেয়েই দেখতে হবে, খাবারের সুযোগ থাকবে না। এই জায়গায় আমরা কি চিন্তা করছি এবং আমাদের যে প্ল্যানটা কি রয়েছে, এটা নিয়ে কিন্তু কাজ করা প্রয়োজন। এখনো পলিসি ডিসিশনে আমরা খুব ভালো করে জানি যে রাষ্ট্র খুব বড় ধরনের কোনো চিন্তা ভাবনা করছে বা পদক্ষেপ নিচ্ছে, কিন্তু পদক্ষেপ নেওয়া প্রয়োজন। কারণ আমার মনে হয় না যে এটা চট করে থেমে যাবে, এটা এইরকম চলতে থাকবে, লাগাতারা না হলেও বিভিন্ন এয়ার ডিফেন্স, এয়ার স্ট্রাইকের এই জায়গাগুলোতে চলতে থাকবে। আর এখানে বিষয়টা হচ্ছে যে আমাদের অনেকেই কিন্তু আবার মধ্যপ্রাচ্যে বসবাস করে, নিশ্চয়ই। তো সেখানে যদি আপনি বিভিন্ন বেজে হামলা করেন, বিভিন্ন জায়গায় হামলা করেন, সেই সময় প্রাণ সংহারী কারণে অনেকে আবার ফিরেও আসতে পারে। তা রেমিটেন্সের একটা ভালো জায়গায় আপনি রয়েছেন, তারা যদি ফিরেই আসে অবস্থাটা কি হবে? কারণ সবকিছু তো একদম অজানা, কখন কোথায় কিভাবে অ্যাটাক হয়। তা আমি কি সেই জায়গায় কি আমার প্রস্তুতিটা দেখেছি? কারণ বাজেট তো আমি অনেক অঙ্ক কষে করেছি, অঙ্ক অনুযায়ী তো আর জীবন চলে না, সেখানে তো আমাদের ঘাটতি রয়েছেই। তারপরে এই পরিবর্তিত পরিস্থিতিতে অনেক কিছু কিন্তু বুঝে শুনে করা প্রয়োজন, এবং যেটা একদম ইমিডিয়েট প্রয়োজন সেই জায়গাগুলোতে বরাদ্দগুলো আপাতত রাখা উচিত। অন্যগুলো যদি সময় সুযোগ ঘটে পরবর্তীতে আমরা করতে পারবো। ধন্যবাদ হাসিন ভাই। আপনি স্যারও বললেন যে পরিবর্তিত পরিস্থিতি, আপনিও বললেন যে বেশ কিছু এখনকার সময় বললেন। সেই এখনকার যদি সময়কে বলি, সেই তখনকার সময় পার হয়ে এখনকার সময় প্রায় বছর হতে চলল। এখন আবার গতকালকে থেকে আলোচনায় কিন্তু মব জাস্টিস, মব চলে আসছে আর কি। এটা ভাই খুবই দুঃখজনক। যেদিন ছাত্ররা রাজনীতিতে ঢুকলো, নাম লেখালো, সেদিন থেকে কিন্তু ডিক্লাইন, বিপ্লব ডিক্লাইন। তখন আর আপনার মব জাস্টিস বলতে চলবে না। আমরা আস্তে আস্তে কিন্তু সভ্য হওয়ার চেষ্টা করতেছি। গতকাল যেটা হয়েছে এটা কাম্য না। এটা যদি প্রথম 3 মাসের মধ্যে হইতো, হয়তো আমি চালিয়ে দিতাম, ভালো একটা স্ট্যাটাস দিতাম যে ঠিক আছে, বাট এখন আমি দিব না। কারণ এখন আপনারা তারপরেই লন্ডন ঘোষণার পরে আমরা কিন্তু রাজনীতির গণতন্ত্র দিকে চলে আসতেছি, নির্বাচন। এই সময় এটা কাম্য না, এটা সরকার ব্যর্থতা মনে করি। তা আপনারা এতদিন পর্যন্ত যাদের এই যে দোসর বলছিলেন আপনারাই, এবং তাদের মধ্যে নির্বাচন বলছেন যে গণতন্ত্র হরণ করা হয়েছে, আমরাও দেখেছি। তো এগুলোর সাথে যারা আষ্টেপৃষ্ঠে লিপ্ত, তাদেরকে বহাল তবিয়তে রাখলেন, জনগণ কখন আসলে তাদের আইনটা হাতে তুলে নিল হাসিন ভাই, সেইটি কি আপনারা বিশ্লেষণ করেছেন?
আমার মনে হয় এখানে উদাসীনতা ছিল। আপনি সত্যিকার অর্থে আপনি ওই সময় যে জেনারেল আজিজ বাদ দিবেন কেন, যেন শফিউদ্দিনকে বাদ দিবেন কেন? এনারও একই অপরাধী। ছাড় দেওয়ার কোনো স্কোপ নাই। স্পষ্ট করা উচিত এই লোকদের আমাদের নির্বাচন ধ্বংস করছে, এদেরকে আইনের হাতে আনতে হবে তো। এবং আপনাকে এটা সভ্য দেশে যেরকম হয় সেরকম এখন আর বলতে পারবেন না বিপ্লবের পরে এটা অসমাপ্ত বিপ্লব বলাও যাবে না। যদি এখন আমাদের জুলাই ঐক্য ঘোষণা হয় নাই, আশা করি হবে, এরপর তার অবকাশই নাই। সুতরাং আমি মনে করি আইনি প্রক্রিয়া বিচার হওয়া উচিত, যারা জড়িত সবার কঠোর দণ্ড হওয়া উচিত, যেন আর কখনো। সেটি তো না হয় আদালতে উঠিয়েছে, রিমান্ডও দিয়েছে নুরুল হুদা সাহেবকে, কিন্তু তার আগে সে তো তার বহাল তবিয়তেই ছিল। আজকে আপনি কোট করছি, সেটি হচ্ছে যে আদালতে তাকে প্রশ্ন করা হয়েছিল যে আপনি কি ওয়াকিবহাল ছিলেন না 18 এই যে নির্বাচনে? তিনি বলেছেন যে তৃণমূলে এত কর্মকর্তা এর সাথে জড়িত, আমরা ঢাকায় বসে সেটি বোঝা বা জানার সুযোগ নেই যে কি হচ্ছে। এটি কি আপনি কিভাবে দেখছেন, কতটা একমত? উনি হয়তো ব্যক্তিগতভাবে নিজে সংস্কার করতে পারেন নাই। একটা কাজ হলো আমি দায়িত্ব পালন করছি, বাট আমি অপরাধ করছি, এই অপরাধ বর্তমানের মধ্যে নাই এখনো। তা আমার তো এখন আপনার কথা পর মনে হয় মব জাস্টিস অনুযায়ী ঠিক আছে, উনি বলবেন হ্যাঁ অপরাধ হয়েছে, আমাকে আরো সতর্ক হওয়া উচিত ছিল। বাট উনি যখন তৃণমূলের উপর চাপাই দেন, এটা তো কাম্য না। কিন্তু মব জাস্টিসে তো কাম্য না। অবশ্যই না, সভ্য দেশে এটা হইতেই পারে না, কখনো এটা অ্যাকসেপ্ট করবেন না। এটা ঘুরে আমাদের সংস্কৃতিটা নষ্ট করবে। আইনি প্রক্রিয়া বিচার হবে, যে যেই অপরাধ করুক, দরকার আইনের মাধ্যমে সে মাপ পেয়ে যাক। আমরা অভিযোগ করব, আন্দোলন করবো, ভাষাগত যা বলার বলবো, বাট কিন্তু কথা হলো আপনাকে নিজে ব্যক্তিগতভাবে যে আওয়ামী লীগের উপরে খেপা কেন লোকজন, তারা অপরাধ স্বীকার করতেছে না, তারা বলতেছে এই ছাত্রই পুলিশ সব মারছে। বাট আপনি বুঝতে হবে আপনি ব্যবহার করছেন হেলিকপ্টার, জি, যারা সভ্য দেশে নিরস্ত্র জনগণের উপরে কখনো চালাতে পারেন না। আমরা জানি না কারা কারা করছে এগুলি, তাদের আইনে হয়তো নেওয়া উচিত না স্বতঃস্ফূর্তভাবে। এই স্বতঃস্ফূর্ত জায়গায় একটু দুর্বলতা আছে। এই যে আমাদের শান্তির সংঘর্ষ, সেগুলো তো পৃথিবীতে চলছেই, সেখানেই আবার একটু ফিরি স্যার। যেটি বলছিলাম যে ইরানের বিষয়ে কূটনীতি এখনো করতে আগ্রহী ট্রাম্প, তো সেই ঘন্টাটা কি ট্রাম্পকে দিয়েই ঘন্টাটা বাঁধবেন তিনি? তার আগে আমি কি সম্ভাবনা থাকে? তার আগে আমি একটু যেই বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছে সেটা একটু আলোকপাত করি প্লিজ। মূল বিষয়টা হচ্ছে আপনি আমাকে ফাঁসি কাস্টে পাঠাতে পারেন, ঠিক আছে, যদি আমি অপরাধী হই, কিন্তু আপনি আমাকে অসম্মানিত করতে পারেন না, দুটো ভিন্ন জিনিস। এখন দেশে সরকার আছে, প্রশাসন আছে, চারপাশে কারা ছিল, তাদের সেখানে রোলটা কি? আপনি যা করতে চাচ্ছেন, তাকে অ্যারেস্ট করতে চাচ্ছেন, করেন, বিচার করেন, যা ইচ্ছে তা করেন। ওই লোকগুলো কারা, কোন ইয়েতে তারা সেখানে গেল? আবুল আউয়ালের ক্ষেত্রে তো আমরা দেখলাম কোনো কিছুই হলো না, তাকে অ্যারেস্ট করে নিয়ে আসলো। আর আপনারা সব কিছু জানেন, প্ল্যান করছেন, প্রচুর কাজ করছে সরকার, কোনো কিছুতে তো আমরা কোনো মানে অর্কেস্ট্রেটেড কিছু দেখি না। হঠাৎ কার কি মনে হয় যে গায়েবী কোনো নির্দেশনা আসার পরে একটা কাজ হয়, আবার থেমে যায়। এই যে সংস্কার আমরা বলছি, জি, সংস্কারের কথা তো খুব গুরুত্বপূর্ণ, কিন্তু অ্যাপ্রোচটা তো আপনি নিয়েছেন টপ ডাউন। আপনি শুধু টপ ডাউন না, এটা যে কোন ডাউন, আপনি দেশের বাইরে থেকে সুদূর, যার এই দেশের সভ্যতা, সংস্কৃতি, এই দেশের অনেক কিছুর সাথে কোনো জানাশোনাই নাই, সে পিপলস পালসই জানে না এই বিগত 20 বছরে কি হয়েছে, কেন আপনাকে এই অ্যাপ্রোচে সংস্কার করতে হবে? অবশ্যই সংস্কার প্রয়োজন, কিন্তু আমরা তো এই কমিশনগুলোতে গেছি, কথা বলেছি, আমরা তাদের সাথে যোগাযোগ আছে, আমরা জানি মানুষের কোনটা ব্যথা ক্ষুধা, সেটা তো তারা চিহ্নিত না করেই সে যেটা ভাবছে সংস্কার, সেটাই সংস্কার। আগে জনগণের কথা জানা বোঝা প্রয়োজন, এবং এটা দীর্ঘমেয়াদী বিষয়। আমরা রাজনৈতিক দলগুলোর কি কোনো সংস্কারের কথা বলেছি? রাজনৈতিক দলে গণতন্ত্র নাই, একটাবার আমরা বলেছি নির্বাচনী ব্যয়ের বিষয়ে কোনো কথা শক্তভাবে? আমরা কি বলেছি যে নারীদের এরকম সংরক্ষিত আসনে একটা বিশেষ কায়দায় না রেখে, কিছুটা আলোচনা এসছে, কিন্তু সিদ্ধান্ত কি নিতে এসছি যে কম সিট হোক, তাদের সরাসরি ইলেকশনের ব্যবস্থা করুন? তো এই যে আমরা যেই জায়গায় ছিলাম, আমরা সেই জায়গাতেই থাকবো। তো বিষয়টা হচ্ছে যে তারপরেও এটা, আর আপনি যেই স্যার আমি জায়গাটা বলছি, আমি আজকে এই মানে
ওই ওই যুদ্ধের ঘন্টা কে বাজাবে সেটি আপনাদের আলোচনায় শুনেছি, আর বাংলাদেশেরও যে ঘন্টা বাঁধানো দরকার সেটি শুনলাম। আমি একদম হাসিন ভাই আপনাকে 1 মিনিট শুনতে চাই, সেটি হচ্ছে যে দেশের যে সার্বিক অবস্থা, সামনে নির্বাচনের বলছেন যে রাস্তায় উঠে গিয়েছে, সেখানে একটি কল্যাণমূলক রাষ্ট্র গড়তে কতটা সম্ভাবনার জায়গা দেখছেন আপনি? আমি নির্বাচন করব, ব্যক্তি কাকে সিলেক্ট করব তার কোনো সংস্কার করছি, মানদণ্ড দাঁড় করছি এই লোকটা এমপি হতে পারবে? আমি চাই না তো মমতাদের মতো লোক এমপি হোক। আমি তো চাই তারা আইন প্রণেতা, ওই ধরনের জ্ঞান মার্জনা থাকুক, তারা তো আবার মন্ত্রী হবে কিছু লোক। তো বিসিএস ক্যাডার অফিসার তাদের কথা শুনতে হবে। আপনার অবমূল্যায়ন করতেছেন তো, এটাও চাই না আমরা। আপনি ভালো নেতা পাইতে গেলে দরকার আপনি ডিউটি ফ্রি গাড়ি বন্ধ করে দেন, রাজকীয় প্লট বন্ধ করে দেন, সকল উন্নয়নে এরা থাকবে না এমপি। সেই সম্ভাবনার জায়গাটা কি দেখছেন আগামীতে? আমি দেখতেছি না, হতাশ হচ্ছি ভাই। ওই আমার ভাই যেটা বললেন এইটাই ঠিক। আপনি তৃণমূলের সমস্যাটা খুঁজে পাচ্ছেন না তো। আপনি এসএমএ বসে তো বস্তির কথা বলতে পারবেন না, আপনাকে বস্তির কাছে যেতে হবে, বস্তিবাসীর কাছে। সেটার জন্য তো রাজনীতিবিদদের লাগবে, রাজনীতিবিদদের মধ্যে খারাপ যেমন আছে ভালোও তো আছে। আপনি দলের মধ্যে যখন টিম করলেন তখন রাজনীতিবিদ নিয়ে নেন নাই কেন? তখন নিলে তো এই সমস্যাটা হইতো না। আপনারা বিদেশে লেখাপড়া করছেন, ওই কালচার নিয়ে আইছেন এখানে। সত্যি কথা আমি তো ভোট দেই নাই, এই ঠেলাঠেলি করে ভোট আমি দেবো না। তো বিদেশের কথা এই দেশে চলবে না, এই দেশেরটা এই দেশে চলবে। আমাদের সব কিছু সৃষ্টি করতে হবে আমাদের মূল্যবোধের জায়গা থেকে। একদিনের নির্বাচন হবে না তো, মিনিমাম 3 দিনের নির্বাচন করতে হবে, 1 মাস বসে নির্বাচন হবে, যাতে নিরাপত্তা বাহিনী বেশি থাকে, সবাই সবার ভোট দিতে পারে। আগে কি হয়েছে, যে যত ভোট দিয়ে পারে, এখন তো সেটা চলবে না। জি, 1 মিনিটের জন্য ফ্রি স্যার, আপনার কোনো মানে এটা নিয়ে আপনার কোনো বিশ্লেষণ? এখানে বিষয়টা হচ্ছে যে আপনার যেই জায়গাগুলোতে প্রয়োজন ছিল, রাজনৈতিক দল রাজনীতিক সমস্যা না, সমস্যা হচ্ছে এটার ব্যবহার, আমি কিভাবে ব্যবহার করেছি। আমি গণতান্ত্রিক ইনস্টিটিউশনগুলি শক্তিশালী করার কোনো কথা বলেছি, সেই স্বৈরাচারী আচরণ আবার আপনি সামনে দেখবেন। এখন যারা এগুলি নিয়ে কথা বলে তারা তো এই বিষয়ে এক্সপার্ট না। সনদ তৈরি হচ্ছে, তার মধ্যে কি কোনো সম্ভাবনা? সনদের আগে তো আপনাকে রাষ্ট্র ব্যবস্থা, সরকার, আমার দেশ, মানুষ, মাটি, গন্ধ এগুলো বুঝতে হবে। তো আমার সমস্যাটা কোথায় ওইটা বুঝতে হবে। সেখানে বাংলাদেশের আমাদের গণতান্ত্রিক দলগুলো কিন্তু তারা তাদের উল্লেখ করেছে বিভিন্ন দফা। রাজনৈতিক দল চাইবেই, তারা অনেকে তো দেখছে তারা ক্ষমতায় যাবে, ক্ষমতায় গেলে একটা চাপে পড়বে, রাজনৈতিক দল সব করতে চাইবে না। কিন্তু বিষয়টা হচ্ছে যেগুলো একদম বেসিক প্রয়োজন এগুলো বোঝার মতো লোকের অভাব কম নেই বাংলাদেশে। তো সেখানে আপনি গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্ত করলেন না, সেই জায়গাগুলোতে চাপ দিলেন না, সেগুলিতে শক্ত লোক বসালেন না, কিছু রিফর্ম সেখানে নিয়ে আসলেন না। আপনি আমাদের আইন শৃঙ্খলা, আমাদের থানা থেকে শুরু করে পাবলিক সার্ভিসের কোনো জায়গায় কোনো পরিবর্তন আনলেন না। অনেকগুলো বিষয় বলেছেন, মানে এখন কি আর সেই সময় বা সম্ভাবনা আছে? এখন সেই কারেকশন করার সুযোগটা আছে? সমস্যা না, এটা খুবই স্বল্প সমস্যা। আপনাদের ওই মাইন্ডসেট আপ চেঞ্জ করতে হবে। গণভোট নিয়ে করে ফেলেন, এত কিছু দরকার নাই তো। বিএনপির লোক তো আছে, জনগণ ভোট দিয়ে না দিবে, অসুবিধা কি? আমি জনগণকে ছেড়ে দেন না গণভোট করতে। আমি বুঝতেছি না গণভোট করতে ভয় কোথায়। আপনি এত কিছু বলতেছেন মহিলাদের এই জন্য। আমাদের ছোট ছোট জাতি আছে ভাই, পাহাড়ে, দেশেও প্রত্যেকের প্রতিনিধি দরকার, কিন্তু ওখানে লাভজনক হবে না। বাট আনেন, রেসপেক্ট করেন সবাইকে নিয়ে। অনেক ধন্যবাদ। সেনাবাহিনীকে নিয়ে একসাথে আসেন, সেনাবাহিনীকে সম্মান করে এক জায়গায় আনেন। দূরে রাখলে কিন্তু নিজেদের মধ্যে বিতর্ক আসবে। অনেক ধন্যবাদ লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত হাসিনুর রহমান বীর প্রতীক, এবং অসংখ্য ধন্যবাদ ডক্টর সাবের আহমেদ চৌধুরী, আপনাদের দুজনকে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। দেখা হবে পরবর্তীতে। আমরাও আপনাদের মতো সারা বিশ্বের শান্তিকামী মানুষের মতো যুদ্ধ চাই না, শান্তি চাই, এবং এই যুদ্ধ, এই হানাহানি, এই উত্তেজনা বন্ধ হোক, এবং বিশ্বের সব জায়গায় যেমন বন্ধ হোক, আর বাংলাদেশেও অবশ্যই শান্তি ফিরে আসুক। কল্যাণমূলক রাষ্ট্র হিসাবে বাংলাদেশকে গড়তে আসুন, যে যার জায়গা থেকে একটু হলেও ভূমিকা পালন করি। আল্লাহ হাফেজ।